নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। বলা হয় কবিতাকে সাহিত্যের রানী, আবার গণমানুষকে জাগিয়ে তোলার জন্য কবিতা কিন্তু অস্ত্র স্বরূপ। আর আজকে বুধবার, বুঝতেই পারছেন কেন বলছি এত কথা। সব আমরা থাকবো আজকে কবিতা নিয়ে, এবং আমাদের যারা কবিতা শোনাবে সকাল সকাল বিভিন্ন কবিদের কবিতা, চলুন একটু পরিচিত হই তাদের সঙ্গে। আছে তথাগত বিশ্বাস, সুপ্রভাত। আছে সঞ্চারী চক্রবর্তী, সুপ্রভাত। দুজনের কাছ থেকে আজকে অনেক অনেক কবিতা শুনবো। প্রথমে কার কাছে যাব, সঞ্চারী না তথাগত কার কাছে? সেই সঙ্গে আমাদের সঙ্গে আরেকজনও থাকেন প্রতিদিন আমাদের এই সকালকে জমজমাট করার জন্য, যিনি থাকেন অলোকেশ চক্রবর্তী, সুপ্রভাত। সঞ্চারীর কাছে আবার ফিরে যাই। সঞ্চারী, কি শোনাবে? যেহেতু কাজী নজরুল ইসলামের জন্মদিন সবেমাত্র গেল, তো ওনাকে আমি শ্রদ্ধা নিবেদন করি। প্রথমে ওনার কবিতা দাও সূর্য দাও ধৈর্য। বাহ। দাও সূর্য দাও ধৈর্য, হে উদারনাথ দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান। দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে, শক্তি অপরিমাণ, হে সর্বশক্তিমান। দাও স্বাস্থ্য দাও আয়ু, স্বচ্ছ আলো মুক্ত বায়ু। দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান, হে সর্বশক্তিমান। দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি। দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। ভীতি নিষিদ্ধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চিরোন্নত শির। যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, হে সর্বশক্তিমান। সকালটা কাজী নজরুল ইসলামের জন্মদিন গেল। আমরা জানি যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়, আবার তিনি প্রেমেরও অনেক কবিতা লিখেছেন, গান লিখেছেন। তোমার কাছে কি তিনি কেমন, তাকে কেমন ভাবে দেখতে ভালোবাসো, প্রেমের কবি হিসেবে না বিদ্রোহী কবি হিসেবে? আমার কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি হিসেবে ভালো লাগে, মানে প্রেমের কবি হিসেবে খারাপ লাগে না, তবে ওইভাবেই আসলে ছোটবেলা থেকে আমরা শুনে না ওইভাবেই তাকে দেখতে পছন্দ করি, যে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন। ওই দিকটাই বেশি আমাদের কাছে সামনে। একেবারে ঠিক। গানগুলো বেশি হয় প্রেমের গানগুলো, একদম একদম ঠিক। এবার তথাগতর কাছে যাব, কি শোনাবে? আমি কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে কবিগুরুর একটি কবিতা করছি, পথের বাঁধন। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির কুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুল পুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ না চায়, বন্ধন তারি করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাবনীয়ের,
কচিত কিরণে দীপ্ত। কাজী নজরুলকে শোনালে আরেকজন রবীন্দ্রনাথকে, আসলে তাদের আশ্রয় করেই আমরা আছি। তোমার কাছে ঠিক এই প্রশ্নটাই করতে ইচ্ছে করছে আজকে সকাল সকাল, যে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুমি কিভাবে দেখো? ধরো কারো কাছে তিনি বিরাট মাপের একজন কবি, কেউ ভাবছেন তিনি আমাদের একেবারে দেবতা, আবার কারোর কাছে পিতা মাতার মতো আশ্রয়, মানে যেভাবে আমরা মার কাছে সমস্ত কিছু বলে থাকি তার কাছে যেন সমস্ত কিছু পেয়ে যাই আর কি। তো তোমার কাছে বা কারোর কাছে সখা বন্ধু, তথাগত কিভাবে দেখে? খুব একটা ভালো জিনিস হচ্ছে সব বয়সে সব রকম মুডে রবীন্দ্রনাথকে পাওয়া যায়। যখন খেলতে ইচ্ছে করে তখন রবীন্দ্রনাথ থাকে, যখন মার সাথে মজা করতে ইচ্ছে করে তখন রবীন্দ্রনাথ থাকে, যখন প্রেম বিরহ ভালোবাসা বা পুরোনো দিনের স্মৃতিচারণা তখন রবীন্দ্রনাথ থাকে। রবীন্দ্রনাথ সবখানে আছে। ঠিক। তো শুধু একভাবে তো বোধহয় বলতে পারবো না যে খুব মুশকিল হয়ে যায় না এই প্রশ্নটা করলে, যে তাকে আমরা কিভাবে দেখি? যখন আমাদের মধ্যে কোনো কিছুর সমাধান পাচ্ছি না তখন রবীন্দ্রনাথ। ঠিক মায়ের কাছে যেমন গিয়ে আমরা আমাদের সমস্ত কিছু সমাধান খুঁজে নিই, সবকিছুতেই উনি আছেন, মানে ওনাকে ছাড়া কিছু ছায়া হয়ে আছেন একেবারে। রবীন্দ্রনাথ না হলে অনাথ। দারুণ বলেছে, ঠিক সত্যি। আর আবার ধরো বৃদ্ধ বয়সে একরকম, ছোটবেলায় একরকম, আমরা সেই সবাই রাজা শুনে শুনে গেয়ে নেচে আমরা বড় হয়েছি। সত্যি রবীন্দ্রনাথকে একভাবে দেখা বোধহয় খুব মুশকিল। এবার আবার সঞ্চারীর কাছে যাব, সঞ্চারী কি শোনাবে? রবীন্দ্রনাথ নিয়ে যখন কথা হচ্ছে, ওনাকে ছাড়া তো কিছু ভাবা যায় না, তো আমিও ওনাকেই শ্রদ্ধা জানাই। কবিগুরুর লেখা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে, বসন্তের নতুন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সে গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে, ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির। ছিন্ন অংশ তারা অর্থহারা, ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে। সে তারিতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিচ্ছু নয়, এই হোক শেষ পরিচয়। অসাধারণ একটা কবিতা। আসলে তিনি এই কবিতার মধ্যে দিয়ে নিজেই বলে গেছেন তিনি কি, তিনি আমাদের মধ্যে আমাদের একজন। সত্যি এই কবিতাটা যতবারই পড়ি মনে হয় যে তাকে আর অন্যভাবে দেখে লাভ নেই, তাকে মানে বিভিন্ন যন্ত্র বিভিন্ন রকম দেখেন, তিনি আমাদেরই লোক। এর থেকে বেশি কিছু ভাবার দরকার নেই। কিছুদিন আগে কাজী নজরুল ইসলামের জন্মদিন গেল, কিভাবে কাটালে? কাজী নজরুল ইসলামের জন্মদিনে তো সেই ওনাকে শ্রদ্ধা নিবেদন করতে বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান, এটাই যেমন সবচেয়ে ভালো লাগে। যেমন সব জায়গাতে গিয়ে ওনার জন্মদিনটা উদযাপন হচ্ছে, সবাই সব আলাদাভাবে করছে, এটাকে গিয়ে দেখা, ওইখানে আরো বিভিন্ন সংস্থার সাথে সময় কাটানো, এটা ওইভাবেই যেমন সকালটা বিকালটা এরকম ভাবেই ভালো লাগে। ঠিক। আর অনুষ্ঠানগুলিতে কি হয়, বিভিন্ন শিল্পীদের সঙ্গে পরিচয়, বিভিন্ন শিল্পীদের বিভিন্ন শিল্প যেগুলি আমরা দেখি আর কি,
চর্চা হচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলোর সঙ্গে পরিচিত হওয়া, এটা একটা আলাদা মজা আছে সত্যি। কবি প্রণামের দিনগুলি 22শে শ্রাবণ অথবা 25শে বৈশাখ অথবা নজরুলের জন্মজয়ন্তী, মানে পুরো একটা সকাল চলে যায় শুধু ওই কবিতার, জাস্ট কবিতা করে, গান করে। শুধু সকাল, দুপুর, বিকেল, রাত্রি, বিকেল, যখন ঠিক ঠিক। ওদের কোনোদিন দিন একটা দিনও মনে হয় কম লাগে ওদের জন্য একদম। বিশেষত যারা মানে এই দিকগুলিতে আছে, সংস্কৃতি নিয়ে আছি আমরা, আমাদের জন্য এই বিশেষ বিশেষ দিনগুলোতে একটা বিশেষ মাত্রা রাখে, একেবারে দুর্গাপুজো। হ্যাঁ ঠিক, একেবারে ঠিক। তথাগত এবার কি শোনাবে? আমি আধুনিক যুগের একটা গানই বলা চলে, সুমন চট্টোপাধ্যায়ের তোমাকে চাই, ওটা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। নিঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, সকালের কৈশোরে তোমাকে চাই, সন্ধ্যের অবকাশে তোমাকে চাই। বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই, শ্রাবণী শ্রাবণে আমি তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। কবেকার কলকাতা শহরের পথে, পুরনো নতুন মুখ ঘরে ইমারতে, অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে, অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে। নাগরিক শান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। চৌরাস্তার মোড়ে, পার্কে, দোকানে, শহরে গঞ্জে গ্রামে, এখানে ওখানে, স্টেশন টার্মিনাস, ঘাটে বন্দরে, অচেনা ড্রয়িং রুম, চেনা অন্দরে, বালিশ তোষক কাঁথা পুরনো চাদরে, ঠান্ডা শীতের রাতে লেপের আদরে, কড়ি কাঠে চৌকাঠে, মাদুরে পাপোশে, হাসি রাগ অভিমান ঝগড়া আপোষে তোমাকে চাই। এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বাঁয়ে আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। শীর্ষেন্দুর কোনো নতুন নভেলে হঠাৎ পড়তে বসা আবোল তাবোলে, অবদ্ধ কবিতায় ঠুংরি খেয়ালে, স্লোগানে স্লোগানে ঢাকা দেয়ালে দেয়ালে, সলিল চৌধুরীর ফেলে আসা গানে, চৌরাশিয়ার বাঁশি মুখরিত প্রাণে, ভুলে যাওয়া হিমাংশু দত্তর সুরে, সেই কবেকার অনুরোধের আসরে তোমাকে চাই। অনুরোধে মিনতিতে তোমাকে চাই, বেদনার আরতিতে তোমাকে চাই, দাবি দেওয়া চাহিদায় তোমাকে চাই, লজ্জা দ্বিধায় আমি তোমাকে চাই। অধিকার বুঝে নেওয়া প্রখর দাবিতে, সারা রাত জেগে আঁকা লড়াকু ছবিতে, ছিপছিপে কবিতার ছন্দে ভাষায়, গদ্যের যুক্তিতে বাঁচার আশায়, শ্রেণীহীন সমাজের চির বাসনায়, দিন বদলের খিদে ভরা চেতনায়, দ্বিধাদ্বন্দ্বের দিন ঘোচার স্বপ্নে, সাম্যবাদের ডাক ঘুমে জাগরণে, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শান্তি অশান্তিতে তোমাকে চাই, এই বিভ্রান্তিতে তোমাকে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। বাহ, বেশ। এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে চাই, তুমিটা কে? ভাবছিলাম এই তুমিটা কে হতে পারে। একদম একদম ঠিক এই প্রশ্নটা, মানে তুমি যখন পড়ছিলে আমি ভাবছিলাম এই যে তুমিটা এক একজনের জন্য এক রকম, কারোর জন্য কবিতা হতে পারে, তাই না, কোনো ব্যক্তি হতে পারে,
এক একজনের কাছে এই তুমিটা এক এক রকম, তাই না? সুমন চট্টোপাধ্যায় তো সিগারেটকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ওটা তো আরো মজা লেগেছে পরে শুনে। তো এই আর কি, সেটাই বলছিলাম যে এই তুমিটা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। ছোটবেলা থেকে শিখছো কবিতা, যত বড় হচ্ছ কবিতার প্রতি ভালোবাসাটা নিশ্চয়ই বেড়ে গেছে, তাই না? ছোটবেলায় কবিতা আমাদের কি হতো যে মুখস্থ করে দাঁড়িয়ে বলে দেওয়া, ব্যস্ত হয়ে গেছে। কিন্তু যতই বড় হচ্ছ নিশ্চয়ই কবিতা বন্ধু হয়ে উঠেছে। সবসময়ের সাথী, মন খারাপ ভালো লাগা সবকিছুতেই তো সাথী কবিতা ঠিক ঠিক হয়ে গেছে। আর কিছু পারি না যেহেতু তাই কবিতা। না না, এমনটা না, এমনটা না, ওই আর কি। এমনটা না। এইটা হ্যাঁ, এইটা আবার একটু মানতে পারলাম না। কিন্তু আসলে কবিতার আমার তো মনে হয় একটু বেশি কঠিন, অন্য কিছুর থেকে একটু বেশি কঠিন। এখানে বোধের জায়গাটা থাকে। হ্যাঁ, তো এই বিষয়টা আমার মনে হয় একটু বেশি কঠিন আর কি, প্রকাশ করাটা। কবিরা লিখেছেন অনেক ভাব নিয়ে, যে কেউ কেউ এক একজন এক এক রকম ভাবে তো প্রকাশ করছেন। একটা কবিতাকে দেখবে এক একজন এক এক রকম ভাবে বলছেন, প্রকাশ করছেন। এবার আমার খুব মনে পড়ছে, মানে কথা প্রসঙ্গে বলছিলাম যে একটা কবিতা সন্ন্যাসী শক্তি চট্টোপাধ্যায়ের, খুব ছোট্ট কবিতা, কিন্তু আমি বেশ কঠিন কবিতা। এর অর্থটা আমি একরকম করে বুঝছিলাম। আমি তিনজন বড় বড় মানুষের কাছে গেছি, তিনজন ঠিক তিন রকম করে বুঝিয়েছেন আমাকে। তো এই জন্য আমার মনে হয় কবিতাটা একটু বেশি কঠিন। কারণ কবিরা কিভাবে লিখেছেন, তিনি একটা ভাব নিয়ে লিখেছেন। এই যে তুমি বলছিলে যে সিগারেট নিয়ে লিখেছে, কিন্তু আমি ভাবছিলাম এটা কবিতা হতে পারে, আমার জন্য কবিতা। তোমাকে চাই আমার জন্য কবিতাটা। এবার সঞ্চারীর কাছে আবার যাব। প্রেম নিয়ে দাদা, সঞ্চারীর ভালো লাগার জায়গাটা কোথায়? কবিতা না আরো অন্য কিছু আছে? থাকতেই পারে যে আমি কবিতা পড়ি কিন্তু আমার আরো অন্য কিছু ভালো লাগে। না, সেই কবিতাটাই এখন ভালো লাগার মধ্যে আছে। ঠিক এমন আর কিছু মানে করা হয়, কিন্তু ওই ভালো লাগাটা সবচেয়ে বেশি কবিতার দিয়ে। তো আমি এখন প্রেমের যে আরেকটা স্তর, যেটা বিরহ, এটা নিয়ে আমার খুব প্রিয় একজন কবি, আমাদের ত্রিপুরারই কবি নন্দকুমার দেববর্মা, ওনার লেখা দ্রৌপদী কবিতাটা খুব। আমি দ্রৌপদী, যজ্ঞাগ্নি হইতে উদ্ভূতা, কৃষ্ণা নামে অন্য পরিচিতি, পঞ্চস্বামী সহ রচিয়াছি সংসার, তাই পাঞ্চালী। আমারও রয়েছে কিছু কথা, কিছু স্বাদ অন্য নারীর মতো, গোপন ভালোবাসা প্রিয়তম পুরুষ একান্ত নিজের। বিদ্ধ করে মিল ঊর্ধ্বে ঘূর্ণায়মান চক্রে অর্জুন যখন লোভিল আমার অধিকার, এক অনাসাদ্যিত রোমাঞ্চে শিহরণে কাঁপিয়াছি আমি, আমার দেহ মন হৃদয় সর্বাঙ্গ। অথচ আমায় প্রথম স্পর্শ করিল অন্য পুরুষ, ধর্মপুত্র যার নাম। নিমেষ শীতল তরঙ্গে নামিয়া গেল সমিত ফুলশয্যা, জড়তায় পাথর হলাম, হলাম বিমূঢ় বাক্যহীন। তারপর একদিন ভরত বংশ কুলবধূকে টেনে হিচড়ে নিয়ে গেল দুর্মর দুঃশাসন। সেও অন্য পুরুষ, না মানে শিষ্টাচার, না ছিল অনুকম্পা, না জানি সম্ভ্রম মর্যাদা, না শুনে এক রমণীর আকুতি প্রার্থনা করজোর। ক্রূর বিকৃত অট্টহাসি পাপিষ্ঠ দুর্যোধনের, মাতুল শকুনির, চতুর্দিক হইতে বর্ষিল সর্বদৃষ্টি আমার আহরণ খসে পড়া অঙ্গের দিকে। জুয়া খেলায় পরাস্ত পঞ্চস্বামী নতমস্তক, অধবোধন পিতামহ ভীষ্ম, অন্ধপিতা ধৃতরাষ্ট্র, নিরুপায় জননী কুন্তী গান্ধারী বাক্যহীন। ভাবিয়াছে উন্মুক্ত করিয়া দিব বক্ষস্তন, চিৎকার করিয়া হাসিয়া উঠি মহাচামুণ্ডী যথা। নিজ হস্তে ছিন্ন করে নিজ মস্তক, নিজে করি রক্তপান। উন্মাদিনীর মতো শাপান্ত করি কুলবংশের রাজ ঐশ্বর্য, ধুৎকারে উড়াই দিই সমাজ বিধান। নিরুপায়
কখনো ঢাকি নিজের মুখায়ব, কখনো পক্ষ, কখনো অন্যতম। চক্ষু বন্ধ করে ঘোর অন্ধকারে শুধু ডাকে, হে নীল মাধব, তুমি দেখা দাও, রক্ষা করো, রক্ষা করো হতভাগ্য ভগিনী রে। সেই থেকে বাঁধি না কবরে, মুক্ত রাখিয়াছি কেশ, প্রতিবাদ পতাকা যথা। তোমরাও তাই করো, সব নির্যাতিতা নারী, যতদিন না চলে হাজার দুঃশাসনের চিতা। বাহ, দারুণ পড়লে সত্যি। আচ্ছা, মানে বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই নারীবাদী কবিতাগুলো একটু বেশি বেশি ভালো লাগতে শুরু করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা তো মেয়েদের আর কি। ভালোই লাগে। আচ্ছা, কিন্তু এদিকে একজন আছে, ওনার কিন্তু ভালো লাগে না আর কি। এই জন্য বলছিলাম আমি তথাকথ যে মানে এই কবিতাটা পড়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আর কি, মেয়েরা এই ধরনের কবিতাটা আমরা বেশি পড়তে ভালোবাসি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই কবিতাগুলোকে বেছে বেছে আমি দেখেছি সবাই পড়ে। আর তথাগত বললেও তথাগতরও ভালো লাগে, বেশ ভালো কথা। তোমাকে একটা জিজ্ঞাসা ছিল যে খুব ছোটবেলা থেকে তো কবিতা শিখছো, কত ছোট থেকে? আমার যখন 2.5-3 বছর বয়স। বাহ, একেবারে ছোট্ট। তখন ঠিকঠাক মতো আমরা কথাও বলতে পারতাম না। ওই জন্যই আমার মা আমাকে দিয়েছিল, যাতে একটু কথা বলাটা ঠিক করে শিখে, সব বাংলা নিয়ে জানে। হ্যাঁ, ওইটাতে দেওয়া। এখন তো এটা ছাড়া আর হয় না। এমন কোনো ঘটনা আছে যে কবিতা মুখস্থ করেছো, মা দাঁড় করিয়ে দিয়েছে স্টেজে, ভুলে গেছো? অনেক ঘটনা আছে। প্রথমবার আমাকে একটা কম্পিটিশনে মানিয়ে গেছিল, যাতে আমার ওই স্টেজ ফিয়ারটা যায়। তো আমি গেছি ওখানে লিচু চোর করতে। তো আমি উঠেছি, ভালো কথা, প্রথম 3-4 লাইন বললামও। জাজেসরা বলছে হ্যাঁ খুব ভালো, খুব ভালো, করো করো। মানে আধা কবিতা হওয়ার পর আমি বলছি, মা আসো আসো, আর করবো না, আর করতে ইচ্ছে করছেন তখন কবিতা। এই মজাগুলো আমার খুব মজা লাগে, যে মানে এই বিষয়গুলো আমার খুব মজা লাগে, যে ছোটবেলায় যে খুব ছোট ছোট মেয়ে বাচ্চারা কবিতাটা মুখস্থ করে না ঠিক, কিন্তু যেই স্টেজে দাঁড়ালো হয়তো ভয়ে, হয়তো ইচ্ছে নেই, করবো না, হঠাৎ করে মনে হলো যে বলছে, হঠাৎ করে মনে হলো না, কেন বলবো না। এই জিনিসগুলো খুব মজা লাগে। তথাকথ বলো, তুমি তো বাইরে পড়াশোনা করছো? হ্যাঁ, বাইরে পড়াশোনা শেষ হয়ে গেছে, গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন ঘরে ফিরে আসা নাকি? এখন আছি, বা চাকরির অন্বেষণ করা। তো যখন বাইরে থাকো তখন কবিতার সঙ্গে কেমন যোগ থাকে? এখানে থাকলে কবিতার সাথে একটা, এখানে এলে তো বাংলা বলো তখন ভাবেই হয়ে যায়। হ্যাঁ, বাইরে জোর করে ঢোকাতে হয় জীবনে, কারণ চারপাশে যে মানুষজন আছে ওরা যে খুব একটা মানে কবিতাকে পছন্দ করে সেরকম নয়, বা করলেও হয়তো ওদের ভাষায়, বাংলা, হ্যাঁ আমাদের ভাষায় করবে না। তো সেখানে জোর করে ঢোকাতে হয়। আমাদের বাংলা কালচারাল ফেস্ট হোক বা কোনো কিছুতে, তো ওটার মধ্যে মানে ম্যামকে জোর জবরদস্তি করে না, করতেই হবে কবিতা, 5 মিনিটের একটা রাখতেই হবে। তো ওভাবেই কবিতাটা চলতে থাকে, আর বাকি ওই অনলাইনে এভাবে চলুক। বাইরে হলো এই যে জোর করে আমরা হ্যাঁ করব, একটা কবিতার অংশ থাকুক, অনুষ্ঠানে একটা কবিতার থাকুক, এই ব্যাপারটা থাকলে তাও আচ্ছা, যাই হোক, ভালো। কি শোনাবে এবার? প্রেম বিরহ নিয়ে হলো। আরেকটা যে ফিলিংসটা আছে সেটা হচ্ছে ত্যাগ, সেটা সন্ন্যাসীদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয়, ওটা নিয়ে কবি সুবোধ সরকার একটি কবিতা লিখেছেন, বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি স্নেহ করতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। যেন সিঁড়ি নয়, জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটিকে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে।
সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভিতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর ঠিক আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। খুব ছোট্ট কবিতা, কিন্তু অসাধারণ। সত্যি কিছু বলার নেই। এই কবিতা শোনার পরে আমার কথাই বেরোচ্ছিল না। তেমনটাই হয় আসলে, যারা বড় মাপের, এই যে বলছিলে সন্ন্যাসী, মানে সর্বত্যাগী, যিনি সব ত্যাগ করেছেন, তার কাছে দেখো এত শিক্ষিত, কিন্তু এত এই ধরনের একটা ছোট কাজ কত সুন্দর করেই থাকেন সন্ন্যাসীরা, বিশেষত বিভিন্ন মানে মঠ মিশনের সন্ন্যাসীরা। বিভিন্ন কাজ তাদের উপর অর্পিত থাকে, তারা করে থাকেন এবং খুব সযত্নে করেন, একদম মায়ের মতো ভালোবেসে, মানে আমারই একটা জিনিস, এটা আমারই জিনিস। ঠিক একদম। আমরা শুনবো আরো গল্প কবিতা। আসলে কি হয়, এই যে সকাল সকালটা বিভিন্ন কবিদের কবিতা শোনা, এবং তাদের এই কবিতাগুলো অনেক সময় কি হয়, আমাদের তো শোনা হয় না, পড়া হয় না, পড়লে শুনলে আবার মনে পড়ে যায় এই কবিতাগুলো, তাই না? আমার মনে হয় দর্শকদেরও নিশ্চয়ই ভালো লাগে আমাদের এই অনুষ্ঠানটা, কবিতার অনুষ্ঠানটা, কারণ কবিতাগুলো সহজে শোনা বা পড়া হয় না, কিন্তু এখানে বসে যখন শিল্পীরা পড়েন, আমাদের শোনান, তখন আমাদেরও ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে। আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের আজকের সকালে আছে সঞ্চারী এবং তথাগত। অনেক কবিতা শুনছি, আরো শোনাবে। সঞ্চারীর কাছে যাই। সঞ্চারী, কি শোনাবে? আমার সুকুমার রায় আমার প্রিয় কবিদের মধ্যে একজন, মানে ওনার যে মজার কবিতাগুলি আমার খুব ভালো লাগে। আমাদের ত্রিপুরার এই আরেকজন আমার প্রিয় কবি বিমলেন্দ্র চক্রবর্তী, উনি সুকুমার রায়ের সব কবিতাকে নিয়ে একটা কবিতা লিখেছেন, সুকুমার রায়কে নিবেদিত। এই কবিতাটা আমি পড়ছি। বাবুরাম সাপুরে ছেড়ে দিল সাপ, আল্লা দেখিন ভূত দেয় দিন লাভ, শব্দ কল্পদ্রুম ফোটে ঠাস ঠাস, গন্ধ বিচার করে কুমড়ো পটাশ, হুকুমুকু হ্যাংলা যা যায় ভুলে, ট্যাস গরু তাই লেখে নোট বই খোলে, হাঁস ছাড়ু হাতি মি জুড়ে দিল কান, প্যাঁচা আর প্যাঁচানি ডিগবাজি খান, সেগানের গুঁতো খেয়ে ছায়াবাজি ধরে, কাঠমরু বকচ্ছপ গোপ চুরি করে, কাকেশ্বর কুচকুচে দিখাং চোরা, খিচুড়ির দল নিয়ে ছোটান ঘোড়া, খেপে গেলে পালোয়ান দাঁড়ে দাঁড়ে দ্রুম, বোম্বাগড়ের রাজা ঘুমে নিঝুম, রাজার অসুখ তাই খায় কিশমিশ, যতীনের জুতো পরে হারকিউলিস, যতীনের জুতো পরে হারকিউলিস, যতীনের জুতো পরে হারকিউলিস। দারুণ, এটা ছোটদের জন্য, তাই না? ছোটদের কবিতা, খুব ভালো লাগে কবিতা। না, হ্যাঁ অবশ্যই, আমাদের কবিতা সব বড়দের জন্যই কেন পড়বো, ছোটদের জন্য একটা কবিতা হতেই পারে। আর আবোল তাবোলের কবিতাগুলোকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা। সত্যি ছোটবেলায় আমরা যখন এই কবিতা আবৃত্তি করতে শুরু করি, তখন কিন্তু সুকুমার রায় আমাদের প্রথম শুরু হয় না, ছোট ছোট কবিতাগুলো দিয়ে, এবং মজার কবিতা, তো বাচ্চারা তো এগুলিতে মজা পায়। এবার তথাগত কি শোনাবে? সকালবেলা প্রেম নিয়ে কথা হলো, আধুনিকতা নিয়ে কথা হলো। এটার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম উচ্চারণ না করলে অন্যায় করা হবে বলে আমি মনে করি। তো সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা বলছি, আমি কিরকম ভাবে বেঁচে আছি কাব্যগ্রন্থ থেকে হঠাৎ নিডার জন্য। বাস স্টপে দেখা হলো 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ।
দেখেছি ছুরির মতো বিঁধে থাকতে সিন্ধু পারে, দিক চিহ্নহীন 52 তীর্থের মতো এক শরীর। হাওয়ার ভিতরে তোমাকে দেখেছি কাল স্বপ্নে, ওষুধি স্বপ্নের নীল দুঃসময়ে। দক্ষিণ সমুদ্র দ্বারে গিয়েছিলে কবে, কার সঙ্গে? তুমি আজই কি ফিরেছ? স্বপ্নের সমুদ্র সে কি ভয়ঙ্কর, ঢেউহীন শব্দহীন, যেন 3 দিন পরেই আত্মঘাতী হবে। হারানো আংটির মতো দূরে তোমার দিগন্ত, 2 উরু ডুবে গেছে নীল জলে। তোমাকে হঠাৎ মনে হলো কোন জোয়ারির সঙ্গিনীর মতো, অথচ একলা ছিলে ঘোরতর স্বপ্নের ভিতরে। তুমি একা। 1 বছর ঘুমোবো না। স্বপ্ন দেখে কপালের ঘাম ভরে মুছে নিতে বড় মূর্খের মতন মনে হয়, বরং বিস্মৃতি ভালো। পোশাকের মধ্যে ঢেকে রাখা নগ্ন শরীরের মতো লজ্জাহীন। আমি 1 বছর ঘুমোবো না, 1 বছর স্বপ্নহীন জেগে 52 তীর্থের মতো তোমারও শরীর ভ্রমণে পুণ্যবান হব। বাসের জানালার পাশে তোমার সহাস্য মুখ। আজ যাই, বাড়িতে আসবেন। রুদ্রের চিৎকারে সব শব্দ ডুবে গেল। একটু দাঁড়াও, কিংবা চলো লাইব্রেরির মাঠে। বুকের ভেতরে কেউ এই কথা বলছিল। আমি মনে পড়া চোখে সহসা হাত ঘুরে দেখে লাফিয়ে উঠেছি। রাস্তা, বাস, ট্রাম, রিক্সা, লোকজন ডিগবাজির মতো পার হয়ে যেন ওরাং ওটাং 4 হাতে পায়ে ছুটে গেছি, পৌঁছে গেছি অফিসের লিফটের দরজায়। বাস স্টপে 3 মিনিট, অথচ তোমায় কাল স্বপ্নে বহুক্ষণ। কবিতা প্রেমের বাস স্টপে অনেক প্রেমের শুরু। আমাদের এখানে তো এই ধরনের বাস চলাচল একটু কম, বিশেষত পশ্চিমবঙ্গে দেখা যায় যে বাস নির্ভর তো সমস্ত যাত্রী, মানে অফিস যাত্রীরা বা স্কুল কলেজের ছেলেমেয়েরা। তো এই জিনিসটা খুব অনেক কবিতায় দেখবে যে বাস স্টপ, সিনেমা আছে, এবং এই বাস স্টপে অনেক প্রেমের শুরু। যাই হোক, শুনলাম একটা দারুণ কবিতা। এবার সঞ্চারীর কাছে আবার যাব। আমি এবার মানে প্রেমেই থাকি তাহলে, একদম জীবনানন্দ দাশের 20 বছর পরে। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে। তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, স্বর কাশ হুগলায় মাঠের ভেতরে। অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর, হাঁসের নীড়ের থেকে খড়, পাখির নীড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের জল। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার। শিশিরের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমারই নাই মনে। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার,
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে প্যাঁচা নামে, বাবলার গলির অন্ধকারে অশুদ্ধের জানলার ফাঁকে কোথায় লুকায় আপনাকে, চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে। সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে, 20 বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে। কবিতা। আচ্ছা সঞ্চারী, মাও তো আবৃত্তি চর্চা করেন তাই না? তো মা মেয়েতে মিলে বসে কবিতা করা হয়? হ্যাঁ, করা হয়। সবসময় তো দেখা হয় না এখন। আচ্ছা, মার স্কুলে যাওয়া, আমার পড়াশোনা নিয়ে, হ্যাঁ। বাট ওই রাত্রিবেলা ছুটির দিনগুলিতে বা এই যে ঝড়ের দিনগুলিতে আমাদের থাকতে হলো, বসে একসাথে ওই বৃষ্টি পড়ছে, বসে বসে একসাথে কবিতা এটা বেশ করা, মজা না? একটা মজার আছে। কিন্তু এক্ষেত্রে কে কার মানে ত্রুটিগুলি ধরে? যে মাকে বলা হয় যে না না এটা এরকম না ওইরকম না, মা বলে যে না এটা এরকম? দুইজনই দুজনকে বলি। বাহ, এটা একটা মজা। তথাগত কি শোনাবে এবার? আমি তথাগত আজকে খুব গম্ভীর হয়ে বসে আছে, অন্যদিন কিন্তু এত গম্ভীর থাকে না, আজকে কেন জানি খুব আমি বেশ আরো তো দেখেছি তথাগত কিন্তু বেশ ছটফটে, আজকে কি হয়েছে এত চুপচাপ কেন? না ওই মেঘলা আকাশের প্রভাব পড়েছে? হতে পারে, ঝড় টড়ের পরে তাই না? ঝড় গেল তো, একদম একদম ঠিক। আমিও জীবনানন্দ দাশ করছি, নগ্ন নির্জন হাত। আবার আকাশে অন্ধকার ঘন হয়ে উঠেছে, আলোর রহস্যময়ী সহদরার মতো এই অন্ধকার, যে আমাকে চিরদিন ভালোবেসেছে অথচ যার মুখ আমি কোনোদিন দেখিনি, সেই নারীর মতো। ফাল্গুন আকাশে অন্ধকার নিবিড় হয়ে উঠেছে, মনে হয় কোনো বিলুপ্ত নগরীর কথা। সেই নগরীর এক ধূসর প্রাসাদের রূপ জাগে হৃদয়ে। ভারত সমুদ্রের তীরে কিংবা ভূমধ্য সাগরের কিনারে অথবা টায়ার সিন্ধুর পারে আজ নেই। কোনো এক নগরী ছিল একদিন, কোনো এক প্রাসাদ ছিল, মূল্যবান আসবাবে ভরা এক প্রাসাদ। পারস্য গালিচা, কাশ্মীরি শাল, বেরিন তরঙ্গের নিটোল মুক্তা প্রবাল। আমার বিলুপ্ত হৃদয়, আমার মৃত চোখ, আমার বিলীন স্বপ্ন ও আকাঙ্ক্ষা, আর তুমি নারী। এই সব ছিল সেই জগতে একদিন। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কাকাতোয়া পায়রা ছিল, মেহগনির ছায়াঘর পল্লব ছিল অনেক। অনেক কমলা রঙের রোদ ছিল, অনেক কমলা রঙের রোদ। আর তুমি ছিলে, তোমার মুখের রূপ কত শত শত শতাব্দী আমি দেখি না, খুঁজি না। ফাল্গুনের অন্ধকার নিয়ে আসে সেই সমুদ্র পারের কাহিনী, অপরূপ খিলান ও গম্বুজের বেদনাময় রেখা, লুপ্ত নাশপাতির গন্ধ, অজস্র হরিণ ও সিংহের ছালের ধূসর পাণ্ডুলিপি, রামধনু রঙের কাচের জানালা, ময়ূরের পেখমের মতো রঙিন পর্দায় পর্দায় কক্ষ কক্ষান্তর থেকে আরো দূর কক্ষ কক্ষান্তরের ক্ষণিক আভাস, আয়ুহীন স্তব্ধতা ও বিস্ময়। পর্দায় গালিচায় রক্তাভরদ্রের বিচ্ছুরিত শ্বেদ, রক্তিম গেলাসে তরমুজ মদ, তোমার নগ্ন নির্জন হাত, তোমার নগ্ন নির্জন হাত। বাহ, দারুণ। তথাগত কবিতাটা পড়তে পড়তে দেখছিলাম চোখ বন্ধ হয়ে আসছিল তাই না? তন্ময় হয়ে পড়ছিলে।
তো এই যে প্রথম বললে যে কিছু পারি না তাই কবিতা পড়ি, এই কথাটা কেন বললে? কারণ এই যে বোধটা, বুঝে পড়াটা, কবিতাটা, এইটার জন্য তো এটা তো যে কেউ পারে না, তাই না? কবিতার ভেতরে ঢুকতে হয়, একেবারে রস নিংড়ে নিতে হয়, তারপরে এর প্রকাশ। তো এটা অনেক বেশি কঠিন আমার মনে হয়। পারি, অন্য কিছু পারি না, এই জন্য কবিতা পড়ি, এটা হতে পারে না। রস বের করা মানে পাথর থেকে রস বের করার মতো, মানে শুধু তো এখানে তো সুর নেই। হ্যাঁ, ঠিক বলেছেন অলোকেশদা, ঠিকই, যে এখানে তো সুর নেই যে কেউ গাইলো গান ভালো লাগলো, বেশ গলাটা বেশ ভালো টালো, বেশ ভালোই লাগলো, তালে তালে গাইলো, তালে সুরে গাইলো, কিন্তু এই কবিতা তো ফোটাতে হয় না, নিজের করে, তারপর প্রথমে নিজের করে, তারপরে নিজের মতো করে এটাকে আবিষ্কার করতে হয়। একেবারে ঠিক। বরং এই জন্য আমার মনে হয় একটু বেশি কঠিন আর কি কবিতাটা। নিজে বুঝতে হয়, তারপরে অন্যকে বোঝাতে। এই যে তুমি মানে বুঝেছো বলেই তো চোখ বন্ধ হয়ে আসছিল, তাই না? সঞ্চারীর কাছে যাব। সঞ্চারী কি শোনাবে? আমি কবি মহাদেব স্যার লেখা মানুষের সাথে থাকো, মানে কবিতাটা আমার মনে হয় এখনের দিনে একদম খুবই দরকারি কবিতাটা জানা। যতই ব্যথিত হও মানুষের সান্নিধ্য ছেড়ো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। যতই আঘাত পাও মানুষকে কিছুতেই ছেড়ো না, যখন কিছুই নেই মনে রেখো তখনও সর্বশেষ আশা এই মানুষ। সব কিছু ধ্বংস হয়ে গেলেও তোমার পাশে এসে মানুষই দাঁড়াবে। ফুল যখন ফুটবে না, পাখি যখন গাইবে না, কেবল আকাশ বাতাস মথিত করে আসবে ধ্বংস, আসবে মৃত্যু, তখনও মানুষই তোমার একমাত্র সঙ্গী। মানুষের সব নিষ্ঠুরতা ও পাশবিকতার পরও মানুষই মানুষের বন্ধু। অরণ্য নয়, পাহাড় নয়, সমুদ্র বা তৃণভূমি নয়, মানুষের হৃদয়ে তোমার শ্রেষ্ঠ আশ্রয়, আর কোথাও নয়। মানুষের হৃদয়ে মানুষ অমর। মানুষকে এড়িয়ে কোনো সার্থকতা নেই। যতই আঘাত পাও, যতই ব্যথিত হও, মানুষের সঙ্গ ছেড়ো না, মানুষের সাথে থাকো, সব দুঃখ দূর হয়ে যাবে। কেবল মানুষই এই মানুষের চিরদিন বাঁচার সাহস। মনে রাখতে পারি কোথায়, তাই না? সেটাই। তথাগতর কাছে আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি শুনব। আমাদের সবার একজন প্রিয় কবি, আমাদের রাজ্যের কবি বিমলেন্দ্র চক্রবর্তী, ওনার একটি কবিতা আমি করছি, ছন্দে ও সুরে। পাখি ডাকা এক ভোরের বাতাসে বেলি কি ছড়ালো ছন্দ, বাজালেন শরদ অনাথ বন্ধু, কি আনন্দ কি আনন্দ। রোদ্দুর হাসে মহা উল্লাসে, আলো নাচে ঝিকমিক, আজও একান্তে বেহালা বাজান ত্রিপুরেন্দ্র ভৌমিক। জেগেছে সকাল আলোকিত মন, সেতারে উঠেছে ঝড়, মেতেছেন সুরে অনিল কৃষ্ণ, উৎপল কালী কিঙ্কর। মাতালিন গানে রঞ্জিত ঘোষ, রবিনাগ তাঁরি পাশে, বারিন সারির ভৈরবী সুর, আকাশে বাতাসে ভাসে। পুলিনে স্যারের সোনা ঝরা গান, অশ্বিনী বিশ্বাসের, তবলার বোল পাখোয়াজ খোল, নিঃশ্বাসে প্রশ্বাসে। নৃপেন সাধুর এসরাজ আর সিডি বর্মনের সুর, ননী গোপালের আনন্দ ধ্বনি, আহা সে কি সুমধুর। নরেন ঠাকুর অমিয় মুকুল, গানে প্রাণে একমত, গৌরবে আজও সৌরভ ছড়ায় রবীন্দ্র পরিষদ। কান পেতে শুনি নুপুরের ধ্বনি, ঋণী ঝিনি নাচে কি, নৃত্যে রঙিনী শ্রীবিহারী সিং, পদ্মিনী হীরাদে। এলে বৈশাখ শিশু এক ঝাঁক, সুর ঝর্ণার প্রাণে, এ শহর জাগে নজরুল আর রবি ঠাকুরের গানে।
এ শহর জাগে নজরুল আর রবি ঠাকুরের গানে, এ শহর জাগে নজরুল আর রবি ঠাকুরের গানে। বাহ, ত্রিপুরার মোটামুটি সমস্ত কবিদের শিল্পীদের উদ্দেশ্য করে এই কবিতা। সেই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। তোমাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অলোকেশদাকে। আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার।